হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্বের সেরা মুক্তি পাওয়া মুভি দ্য শশাঙ্ক রিডেম্পশন, যেখানে বিনা অপরাধে এক ব্যাংকার কর্মকর্তাকে 40 বছরে সাজা দেওয়া হয়। এক নিষ্ঠুর জেলখানা যেখানে মানুষের জীবন চলে যায়, তাও মানুষ মুক্তি পায় না। কিন্তু এক ব্যাংকার যে এমন একটি কাজ করে দেখায় যা সারা বিশ্ব অবাক হয়ে যায় এবং তার জীবন বদলে যায়। এই মুভিটি মুক্তি পেয়েছে 1994 সালে। তখনকার সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল এই মুভিটি এবং বক্স অফিসে আয় করেছে $73 মিলিয়ন। এই মুভিটি পরিচালনা করেন ফ্রাঙ্ক ডারাবন্ড। মুভিটির IMDb রেটিং 9.3, যা বিশ্বের 1 নম্বর মুভি বলে পরিচালিত হয়। মুভির শুরুতে আমরা এডি নামে একজন লোককে দেখতে পাই। সে একজন ব্যাংকের কর্মকর্তা ছিল। সে তার গাড়ি নিয়ে এক বাসার সামনে বসে থাকে, কারণ তার স্ত্রী বাসা থেকে পালিয়ে আসে তার প্রেমিকার সাথে। তাই সে আসে তার স্ত্রী ও প্রেমিকাকে মারতে, কিন্তু সে তাদেরকে না মেরে সেখান থেকে চলে যায়। এরপর অ্যান্ডিকে দেখি এক আদালতের বিচারক তার স্ত্রী ও প্রেমিকাকে হত্যার দায়ে সাজা দিতে চায়, কিন্তু অ্যান্ডি বলে আমি এই খুন করিনি। তার কথা বিচারকরা বিশ্বাস করে না, তাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর আমরা রেড নামে একজনকে দেখতে পাই। রেডের অপরাধে 20 বছর জেলে থাকার পর তাকে ছাড়ার কথা ছিল, কিন্তু বিচারকরা তাকে ডাকে এবং প্রশ্ন করে যে আপনি 20 বছর থাকার পর কেমন হয়েছেন। সে উত্তর ভালোভাবে না দেওয়ায় তাকে আরও 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এখানে আমরা একটি জেলখানা দেখি যার নাম ছিল শশাঙ্ক রিডেম্পশন। এখানে কয়েদিদের সাজা শেষ হলে বিচারকরা তাদেরকে প্রশ্ন করে এবং উত্তর ভালোভাবে দিলে সে মুক্তি পায়, আর উত্তর ভুল হলে তাকে আরও 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এমন নিয়ম সব কয়েদিদের সাথে হয়। সেখানে একটি গাড়ি আসে যার মধ্যে অনেকগুলো আসামি ছিল। সেখানে অ্যান্ডিও ছিল। তারা জেলখানার ভিতরে যায়। তখন কয়েদিরা নতুন কয়েদিদের উপর বাজি ধরে, সবার আগে কে কান্না করবে। এরপর তাদের সবাইকে ভিতরে আনে। সেখানে প্রধান অফিসার নর্টন আসে এবং সে তাদের সবাইকে নিয়ম বুঝিয়ে দেয়। তারপর তাদেরকে ভালোভাবে গোসল করিয়ে জামা কাপড় দিয়ে তাদের সেলে নিয়ে যাওয়া হয়। এখানে মানিয়ে না নিতে পারায় প্রথম রাতে একজন কয়েদি কান্না করতে থাকে। কান্না না থামলে হ্যাডলি নামে একজন পুলিশ তাকে মারে এবং হাসপাতালে পাঠিয়ে দেয়। সে রাতে অ্যান্ডি কোনো শব্দ করে না। সকালে সব কয়েদিদের খাবার দেওয়া হয়। তখন অ্যান্ডি তার খাবারে পোকা দেখতে পায়। অন্যদিকে এক কয়েদি আসে এবং সবার কাছে সিগারেট চায়, কারণ সে যে নতুন কয়েদির উপর বাজি ধরেছে সে কয়েদি কান্না করেছে। এরপর একজনকে সেই নতুন কয়েদির কথা জিজ্ঞাসা করা হয় এবং সে বলে সেই নতুন কয়েদি হাসপাতালে পড়েছিল, কারণ সেখানে কোনো ডাক্তার ছিল না। এরপর অ্যান্ডিকে দেখতে পাই। সে অনেকদিন কারো সাথে কথা বলে না। একদিন তিনি রেডের কাছে আসে এবং তাকে বলে একটি হাতুড়ি এনে দিতে। এর কারণ হচ্ছে রেড জেলের বাইরে থেকে যে কোনো ধরনের জিনিস আনতে পারত। রেড কয়েদিদের জন্য সিগারেটের প্যাকেট, মদের বোতল, টাসের প্যাকেট, আরও অনেক কিছু। তখন রেড বলে তুমি কি জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে নাকি কাউকে মারবে? সে বলে আমার কোনো শত্রু নেই। রেড তাকে বলে যে 3 জন কয়েদি তার দিকে নোংরা দৃষ্টিতে তাকাচ্ছে। 3 জন কয়েদিদের মধ্যে একজনের নাম ছিল বক্স। সে তাদের লিডার ছিল এবং রেড তাকে সতর্ক করে। তখন সে বলে যে আমি তাদেরকে বলবো যে আমি এইসব পছন্দ করি না। রেড তাকে বলে যে তারা মুখের কথা শুনে না, তারা জোর জবরদস্তি করবে। রেড অ্যান্ডির কাছে হাতুড়ির জন্য $10 চাই। এরপর রেড জেলখানার কয়েদিদের সাহায্য নিয়ে সেই হাতুড়ি আনে, আর সেই হাতুড়ি দেখে মনে মনে ভাবে এই হাতুড়ি দিয়ে জেলের একটি টানেল বানাতে 600 বছর লাগবে। আসলে অ্যান্ডি পাথর খোদাই করতে পছন্দ করত। রেড বই দেওয়ার লোকটির সাথে হাতুড়িটি অ্যান্ডির কাছে পৌঁছে দেওয়া হয়। একদিন অ্যান্ডি যখন কাপড় পরিষ্কার করছিল, তখন একজন কয়েদি এসে অ্যান্ডিকে বলে যে পাউডার শেষ হয়ে গেছে, স্টোর রুম থেকে নিয়ে আসতে। সে স্টোর রুমে যায়। তখনই সেখানে সেই 3 জন লোক চলে আসে যারা আগে থেকে তার দিকে নোংরা দৃষ্টিতে তাকাতো। তারা অ্যান্ডিকে শারীরিকভাবে নির্যাতন করে। এইভাবে 2 বছর কেটে যায়। সেই কয়েদি অ্যান্ডিকে এইভাবে নির্যাতন করতে থাকে। সে কখনো কারো কাছে এই বিষয় নিয়ে অভিযোগ করেনি। এই নির্যাতনের জন্য তার মুখে ও শরীরে দাগ পড়ে যায়। একদিন নর্টন ঘোষণা করে যে একটি ছাদ মেরামত করতে হবে। তারা কিছু কয়েদিদের বেছে নেয়। সেখানে রেড, অ্যান্ডি ও আরও কয়েদি ছিল। সেখানের দায়িত্ব ছিল হ্যাডলির। তারা যখন কাজ করছিল তখন হ্যাডলি বলে যে তার একজন ভাই ছিল এবং সে মারা গেছে। তার ভাই তাকে $35,000 দিয়ে গেছে, কিন্তু বেশি অর্ধেক ডলার সরকারকে ট্যাক্স দিতে হবে। এই কথা অ্যান্ডি, রেড ও আরও কয়েদি শুনতে পায়। তখন অ্যান্ডি হ্যাডলির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে আপনি কি আপনার স্ত্রীকে বিশ্বাস করেন? এই কথা শুনে হ্যাডলি রেগে যায় এবং তাকে ছাদ থেকে নিচে ফেলে দিতে চায়। তখন অ্যান্ডি তাকে বলে যে সরকারের একটি নিয়ম আছে যা অনুসারে যে কোনো ব্যক্তি তার স্ত্রীর নামে পুরো জীবনে $60,000 উপহার দিতে পারে এবং এই টাকার উপরে কোনো ট্যাক্স নেই।
এই কাজের জন্য আপনার একজন আইনজীবী লাগবে, কিন্তু আমি আপনার জন্য এই কাজটি বিনামূল্যে করব। বিনিময়ে আপনি আমার সমস্ত বন্ধুদের 3টি বাক্স বিয়ার দিবেন। এর পরের দিন আমরা দেখি অ্যান্ডির সব বন্ধুরা ছাদে বসে বিয়ার খাচ্ছিল এবং অ্যান্ডি এক কোণায় বসেছিল। এতে বোঝা যায় যে অ্যান্ডি তার কাজটি করে দিয়েছে এবং হ্যাডলির সব টাকা বেঁচে গিয়েছিল। এই কাজ করার পর থেকেই অ্যান্ডির সাথে হ্যাডলির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সেখানে থাকা এক কয়েদি অ্যান্ডির সাথে বন্ধু বানানোর জন্য তার কাছে একটি বিয়ারের বোতল নিয়ে যায়, কিন্তু সে তাকে ফিরিয়ে দেয় কারণ সে রেডের সাথে বন্ধুত্ব বানাতে চায়। একদিন যখন তারা দাবা খেলছিল তখন রেড তাকে বলে, তুমি কি সত্যি তোমার স্ত্রীকে খুন করেছো? তখন সে বলে, আমি নির্দোষ। সে রেডকে বলে, তুমি কি করেছো? তখন রেড বলে, আমি তোমার মতো নির্দোষ। এরপর একদিন সব কয়েদিরা সিনেমা দেখছিল, সেখানে রেডও ছিল। তখন অ্যান্ডি সেখানে আসে এবং রেডকে বলে যে তাকে একটি রিটা হেওয়াতের ছবি এনে দিতে হবে। আসলে রিটা হেওয়াত সেই সময়ে আমেরিকার অভিনেত্রী ছিল। রেড বলে যে এই ছবিটি আনতে তার 2 সপ্তাহ লাগবে। অ্যান্ডি সিনেমা হল থেকে যখন বের হয় তখনই আরেকবার সেই 3জন কয়েদি তাকে ধরে নিয়ে যায়। এইবার তাকে খুব খারাপভাবে মারে। 1 মাসের জন্য সে হাসপাতালে ভর্তি ছিল এবং অ্যান্ডিকে মারার অপরাধে বক্সকে 1 সপ্তাহের জন্য একটি অন্ধকূপে রাখা হয়। 1 সপ্তাহ পরে যখন সে তার সেলে ফিরে যায় তখন হ্যাডলি সেই সেলেই ছিল। হ্যাডলি বক্সকে এমনভাবে মারে যে চিরতরের জন্য সে পঙ্গু হয়ে যায়। তারপর অ্যান্ডির সাথে আর কেউ শত্রুতা করে না। রেড অ্যান্ডির জন্য অনেকগুলো পাথর আর রিটা হেওয়াতের ছবি তার সেলে রেখে দেয়। অনেকদিন পর সেই সেলে নর্টন এসে তল্লাশি চালায়। আসলে তল্লাশি তার একটি অজুহাত ছিল, কারণ হ্যাডলি নর্টনকে বলেছে যে কিভাবে অ্যান্ডি তার $35,000 বাঁচিয়েছে। সেজন্য সেই অ্যান্ডির সাথে দেখা করতে আসে। অ্যান্ডির হাতে একটি বাইবেল বই দেখতে পায়, যেটা নর্টন নেই। নর্টনের বাইবেলের উপর অনেক বিশ্বাস ছিল। নর্টন সেলের ভিতরে বেশ কয়েকটি রিটা হেওয়াতের ছবি ও পোস্টার দেখতে পায়। সে বলে, যদিও আমি এইগুলোর অনুমতি দেই না, কিন্তু কখনো কখনো এটি অপেক্ষা করে যেতে পারে। আসলে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নর্টন সেই হাতুড়িটি পায়নি, যেটি রেড অ্যান্ডিকে দিয়েছিল। নর্টন চলে যেতে নেয়, সেই সময়ে দেখি অ্যান্ডির বাইবেল তার কাছে, তাই সে অ্যান্ডিকে বাইবেলটি দেয় আর বলে যে এর মধ্যেই মুক্তি আছে। নর্টন অ্যান্ডিকে তার অফিসে আসতে বলে। সে যায়। নর্টন অ্যান্ডিকে লাইব্রেরির কাজ দেয়, কারণ সে শিক্ষিত ছিল। সে লাইব্রেরিতে যায়। সেখানে একজন বৃদ্ধ লোক কাজ করে, যার নাম বুকস। সে বহু বছর ধরে লাইব্রেরি চালাচ্ছে, তার সাথে কাজ করবে। বুকস অ্যান্ডিকে লাইব্রেরি সম্পর্কে বলে। এরপর তারা সবাই বসে খাবার খাচ্ছিল। তখন অ্যান্ডি বলে যে সে বইয়ের জন্য সরকারকে চিঠি লিখবে। বুকস বলে সরকার তাদের চিঠির কোনো উত্তর দেয় না। এরপর অ্যান্ডি নর্টনকে বলে যে সে সরকারকে চিঠি লিখবে। নর্টন প্রথমে রাজি না থাকলেও পরে সে রাজি হয়। এরপর সে সরকারকে চিঠি লিখতে থাকে। বছর যত যাচ্ছে কাজের চাপ তত বাড়ছে, কারণ আশেপাশের অফিসাররাও অ্যান্ডির কাছে ট্যাক্স ফ্রি করতে আসে। তার একজন সহকারী প্রয়োজন ছিল, তাই সে রেডকে তার সাথে কাজে নেয়। একদিন অ্যান্ডি ও রেড যখন কথা বলছিল তখন একজন কয়েদি আসে এবং তাদেরকে লাইব্রেরিতে যেতে বলে। তারা লাইব্রেরিতে যায় এবং দেখতে পায় যে বুকস একজন কয়েদির গলায় ছুরি ধরেছে তাকে মারার জন্য। অ্যান্ডি ও রেড বুকসকে বোঝায় এবং তাকে বলে ছুরি ফেলে দিতে। এখানে জানা যায় যে বুকসের বাকি সাজা মাফ করে দিয়েছে সরকার, কিন্তু বুকস যেতে চায় না। তখন রেড বলে সে এখান থেকে যেতে চায় না, কারণ বুকস এখানে 50 বছর ধরে আছে। এখানে সবাই তাকে খুব সম্মান করে, কিন্তু যদি বাইরের জগতে যায় তাহলে কেউ তাকে সম্মান করবে না এবং কি কেউ তার সাথে কথা বলবে না। বাইরের জগতে তার কেউ নেই। সে মনে করে যদি কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি বাড়বে এবং সে এই জেলে থাকতে পারবে। বুক জেল থেকে বের হয় এবং সে যখন রাস্তা পার হবে তখন সে অনেক গাড়ি দেখতে পায়, কারণ সে যখন ছোট ছিল তখন সে একটি গাড়ি দেখেছিল আর এখন সে অনেক গাড়ি দেখে। তার কাছে সবকিছু অচেনা লাগছিল। সরকার তার থাকার জন্য একটি ঘর দেয় এবং একটি চাকরি দেয়, যা দ্বারা সে চলতে পারবে। সে যেখানে কাজ করে সেখানের ম্যানেজার তাকে দেখতে পারে না, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে গলায় দড়ি দেবে। সে দেওয়ালের উপর তার নাম লিখে এবং সে গলায় দড়ি দিয়ে মারা যায়। বুকস মারা যাওয়ার আগে অ্যান্ডির কাছে চিঠি পাঠায়। অনেকদিন পর হ্যাডলি অ্যান্ডিকে নিয়ে আসে এবং তাকে বলে সরকার তোমাকে বইয়ের জন্য $200 দিয়েছে, এখন তুমি আর চিঠি পাঠাবে না। এইটা দেখে অ্যান্ডি খুব খুশি হয়, কারণ 6 বছর পর তার চিঠির উত্তর এসেছে।
সেই রুমে থাকা এক অফিসার তাকে বলে, আমি টয়লেটে যাচ্ছি, এসে যেন দেখি এই বইগুলো এখান থেকে সরিয়ে ফেলেছ। অ্যান্ডি বইয়ের ভেতরে একটি গানের ক্যাসেট পায় এবং সে সেইটা বাজায়। সেই অফিসার তাকে গান বাজাতে বারণ করে। তখন অ্যান্ডি সেই অফিসারকে টয়লেটে আটকে রাখে এবং সব দরজা বন্ধ করে দেয়। সে গানের সাউন্ড বাড়িয়ে দেয়। এই গান শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এর আগে কেউ এই জেলখানায় গান বাজায় নাই। সবাই গান শুনতে থাকে। তখন নর্টন আসে এবং অ্যান্ডিকে বলে দরজা ভাঙতে এবং গান বাজানোর জন্য তাকে শাস্তি দেয়। এরপর একদিন রেডকে ডাকা হয়, কারণ সে জেলখানায় আছে 30 বছর হয়েছে। সেখানের অফিসার তাকে জিজ্ঞাসা করে যে সে ভালো হয়েছে কি না। রেড বলে, আমি মন থেকে বলছি যে আমি ভালো হয়েছি। তাও তাকে জেলের ভিতরে রাখা হয়। এরপর রেড ও অ্যান্ডি কথা বলছিল। তখন রেড বলে, তারা আমাকে কখনো ছাড়বে না। অ্যান্ডি বলে, আমার 10 বছর হয়েছে, আমি জেলখানায় এসেছি। এরপর সে রেডকে একটি হারমোনি দেয়। রেড খুব খুশি হয়। অ্যান্ডি তাকে বাজাতে বলে। সে বলে, আজকে না, অন্য একদিন। রেড অ্যান্ডিকে রিতা হেওয়াতের একটি বড় ছবি দেয়। এরপর সকালের দৃশ্য দেখানো হয়। অ্যান্ডি সেই $200 দিয়ে লাইব্রেরিটি ঠিক করে এবং লাইব্রেরির নাম দেয় বুক হলটার্ন। এই লাইব্রেরিতে কেউ পড়তে আসে, কেউ গান শুনতে আসে। এইদিকে নর্টন বুকসের কথা শুনে সে একটি প্রোগ্রাম করে এবং সে বলে যে কয়েদিদের বাইরে নিয়ে তাদের কর্মসূচি বানাবে, যাতে তারা জানতে পারে যে কিভাবে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হয়। কিন্তু এই প্রোগ্রামের মধ্যে নর্টন অনেক কাজের চুক্তি পায়, কারণ সে জেলের প্রধান। নর্টন অনেক টাকা আয় করে, কিন্তু এই টাকা কয়েদিদের। অ্যান্ডি তাকে সাহায্য করে। নর্টন রেডাল স্টিফেনের নামে একটি জাল নথি তৈরি করে এবং সমস্ত টাকা তার অ্যাকাউন্টে রাখে। যদি পুলিশ কখনো জানতে পারে এই মানুষের ব্যাপারে, যে এই পৃথিবীতে সে কখনো জন্মই নেয় নাই। অ্যান্ডি ও রেড তারা দাবা খেলছিল। সেখানে টমি নামে একজন নতুন বন্দী আসে। চুরি করার অপরাধে তাকে 2 বছরের সাজা দেওয়া হয়। তিনি অনেক জেলে গেছেন, কিন্তু যখন তিনি জানতে পারেন যে অ্যান্ডি এখানে অনেক মানুষের সাহায্য করছে, তাই টমি তার কাছে যায় এবং সে তাকে বলে যে সে হাই স্কুলের পড়াশোনা শেষ করতে চায়, যাতে জেল থেকে বের হওয়ার পর সে কিছু কাজ করে খেতে পারে। টমি আস্তে আস্তে সব কিছু শিখছিল। একদিন রেডের সাথে টমি কথা বলছিল। টমি রেডকে জিজ্ঞেস করে যে অ্যান্ডি পড়ালেখা জানে এবং এত বুদ্ধিমান, তাহলে সে জেলখানায় কেন? তখন রেড বলে যে সে একজন বড় ব্যাংকার এবং সে তার স্ত্রী ও প্রেমিককে হত্যা করেছে। এই কথা শোনার পর টমি পুরোপুরি চুপ হয়ে যায়। টমি বলে যে অ্যান্ডি এই খুন করে নাই। এরপর রেডকে ডাকা হয় এবং টমি বলে 4 বছর আগে সে যখন অন্য জেলখানায় ছিল, তখন তার সাথে এলমো অ্যান্ড্রো নামে একজন কয়েদির সাথে তার পরিচয় হয় এবং সে তার সাথে কথা বলছিল। তখন সেই কয়েদি তাকে বলে যে একদিন সে এক বাসায় চুরি করতে গিয়েছিল। তখন সেই বাসার মালিক ঘুম থেকে উঠে যায় এবং সে তাকে ও তার স্ত্রীকে মেরে ফেলে। কিছুদিন পর জানা যায় যে সেই মহিলাটি তার স্ত্রী ছিল না, সে এক বড় ব্যাংকের কর্মকর্তার স্ত্রী ছিল। এখানে দেখা যায় যে অ্যান্ডি নির্দোষ ছিল এবং সে বিনা অপরাধে শাস্তি পাচ্ছে। এটা শুনে অ্যান্ডি নর্টনের কাছে যায় এবং তাকে সব খুলে বলে, কিন্তু সে তার কথা বিশ্বাস করে না। সে বলে টমি তোমাকে মিথ্যা বলেছে। নর্টন চায় না যে অ্যান্ডি জেল থেকে বাইরে যাক, কারণ সে নর্টনের সব কালো টাকার হিসাব করত। অ্যান্ডি বলে, আমি আপনার কালো টাকার কথা কাউকে বলবো না। এই কথা শুনে নর্টন রেগে যায় এবং সে তাকে 1 মাসের জন্য একটি অন্ধকূপে রেখে দেয়। একদিন নর্টন টমিকে জেলখানার পিছনে ডাকে এবং তাকে জিজ্ঞেস করে অ্যান্ডিকে সে যে কথা বলেছে সেটা সত্যি কি না। টমি বলে, হ্যাঁ, এটা সত্যি কথা। এরপর হ্যাডলি তাকে গুলি করে মেরে ফেলে এবং নর্টন অ্যান্ডির কাছে যায় এবং বলে টমি পালানোর চেষ্টা করেছিল, তাই তাকে গুলি করা হয়েছে। অ্যান্ডি জানে যে নর্টন তাকে মিথ্যা কথা বলছে। সে বলে, আজকের পর থেকে আমি আর তোমার জন্য কাজ করব না। এই কথা শুনে নর্টন বলে তাকে আরও 1 মাসের জন্য অন্ধকূপে রাখো। আজ পর্যন্ত কাউকে এত দিন অন্ধকূপে রাখা হয়নি। এখন অন্ধকূপে পুরো 2 মাস কাটানোর পরে অ্যান্ডি যখন বাইরে আসে, এক কোনায় বসে থাকে। তখন রেড তার কাছে যায়। অ্যান্ডি রেডকে জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো এই কারাগার থেকে বের হতে পারবে? রেড বলে, হয়তো আমার বয়স যখন অনেক বেশি হবে ততদিন পর্যন্ত থাকবো। অ্যান্ডি বলে, আমি এখান থেকে বের হওয়ার পর ইসলাই যাব। এটি মেক্সিকোর সমুদ্রের ধারে খুব সুন্দর একটি জায়গা। আমি সেখানে একটি রেস্টুরেন্ট খুলব, সুন্দর নদীর তীরে নৌকা মেরামত করব আর বন্ধুদের সাথে গভীর সমুদ্রে মাছ ধরতে যাব। এইটা শুনে রেডের মন খারাপ হয়। সে বলে যে আশা করা একটি খুব বিপজ্জনক জিনিস। এটি একজন ব্যক্তিকে পাগল করে তোলে, কারণ মেক্সিকো এখান থেকে অনেক দূরে। অ্যান্ডি বলে, তুমি সত্যি কথা বলছো।
এখন আমার কাছে দুইটি পথ আছে, হয় দম বন্ধ করে বাঁচো, না হলে মরো। যাওয়ার সময় অ্যান্ডি রেডকে বলে যে তুমি বের হওয়ার পর আমার একটি কাজ করে দেবে। রেড বলে হ্যাঁ, আমি অবশ্যই করব। অ্যান্ডি বলে যে ব্যাকস্টোনের পেছনে একটি বিশাল বড় মাঠ আছে, মাঝখানে একটি গাছ আছে, সেই গাছের কাছে একটি পাথরের দেওয়াল আছে, সেই দেওয়ালের নিচে একটি কালো পাথর আছে, ওই পাথরের নিচে কিছু চাপা পড়ে আছে, সেটা তুমি নেবে, কথা দাও। রেড তাকে জিজ্ঞেস করে ওই পাথরের নিচে কি আছে। অ্যান্ডি বলে জানতে হলে তোমাকে সেইখানে যেতে হবে। এই বলে সে নর্টনের কাজ করতে যায়। নর্টনের কাজ শেষ করার পর সে তার সমস্ত নথিপত্র একটি বিশেষ লকারে রাখে। তারা বের হওয়ার পর নর্টন তার জামা কাপড় অ্যান্ডিকে দেয়। সে বলে আমার জামা কাপড় ইস্ত্রি করা উচিত এবং আমার জুতাগুলো আয়নার মতো উজ্জ্বল করবে। এরপরে অ্যান্ডি তার সেলে ফিরে আসে এবং রেডের কাছে আজ রাত খুব বিরক্তকর মনে হয়, কারণ সে সন্দেহ করে যে অ্যান্ডি তার জীবন দিতে পারে। সকালে যখন সমস্ত সেলের দরজা খুলে এবং সবাই বাইরে বের হয়, কিন্তু তখন অ্যান্ডি সেলের ভিতর থেকে বের হয় না। এবং যখন একজন পুলিশ তার সেলের কাছে যায়, তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। একই সময় নর্টনকে দেখানো হয় সে তার জুতা পরার জন্য যখন বক্স বের করে, তখন সে বক্সের ভিতরে অ্যান্ডির জুতা দেখে এবং তখনই জেলখানার সাইলেন্ট বেজে ওঠে। যদি কোনো কয়েদি জেলখানা থেকে পালায় তাহলে সেই সাইলেন্টটি বাজায়। নর্টন অ্যান্ডির সেলে যায়, সেখানে রেডকেও নিয়ে যায়। নর্টন পুলিশকে জিজ্ঞেস করে অ্যান্ডি কোথায়। সে বলে আমি জানি না। এইটা শুনে সে খুব রেগে যায় আর বলে সে কি বুঝছিল যে সে রাতারাতি অদৃশ্য হয়ে গেল। নর্টন পুলিশকে বলে যেই করে হোক অ্যান্ডিকে এনে দিতে হবে। এরপরে রেডকে ডাকা হয়, তাকে জিজ্ঞেস করে যে অ্যান্ডি কোথায়, কারণ রেড অ্যান্ডির খুব ভালো বন্ধু ছিল। রেড বলে আমি জানি না। নর্টন অ্যান্ডির সেই পাথর দিয়ে দেওয়ালের পোস্টারে ছুঁড়ে মারে, কিন্তু পাথর আঘাত করার পরে নিচে না পড়ে সেই পোস্টারের ভিতরে চলে যায়। এটা দেখে নর্টন সেটার ভিতরে হাত দিয়ে দেখতে পায় সেখানে একটি বিশাল সুড়ঙ্গ তৈরি করেছে, যা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সেই প্রাচীন দেওয়াল খুব মজবুত ছিল। মেশিন ছাড়া এই প্রাচীনের ভিতরে সুড়ঙ্গ করা অসম্ভব ছিল, কিন্তু অ্যান্ডি অসম্ভবকে সম্ভব করে এখান থেকে পালিয়েছে। এরপর পুলিশরা সেই দিকে যায় যে পাইপ দিয়ে অ্যান্ডি বের হয়েছিল। সেখানে তারা অ্যান্ডির কাপড় ও একটি হাতুড়ি খুঁজে পায়। এইটা সেই হাতুড়ি যা অ্যান্ডি রেডের কাছ থেকে 20 বছর আগে নিয়েছিল এবং এই হাতুড়ি দিয়ে 20 বছর ধরে কারাগারে তার রুমের দেওয়ালে সুড়ঙ্গ করেছে এবং দেওয়াল থেকে যতটুকু মাটি বের হতো সে তা পকেটে রেখে মাটিতে ছুঁড়ে দিত। অ্যান্ডি যখন শেষবারের মতো নর্টনের জন্য কাজ করছিল, তখন সে নর্টনের কালো টাকার সমস্ত নথি তার কাছে রেখে দিয়েছিল এবং তার বাইবেলের সাথে যা আছে সে নর্টনের গোপন লকারে রাখে। নর্টন এই সম্পর্কে জানে না। এছাড়া নর্টন তাকে কাপড় দিয়েছিল, সেটা অ্যান্ডি তার কাপড়ের নিচে পরেছিল। সেই সাথে তার জুতা যা নর্টন তাকে পালিশ করার জন্য দিয়েছিল, অ্যান্ডি সেগুলো পরে এবং সেখান থেকে চলে যায়। রাতে যখন কারাগারের সমস্ত লাইট নিভানোর সাথে সাথে অ্যান্ডি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। এরপর সে নর্দমার পাইপ ভেঙে সেই নর্দমা পাইপের হামাগুড়ি দিয়ে জেল থেকে বেরিয়ে আসে। সেখান থেকে আজ পর্যন্ত কোনো বন্দি পালিয়ে যায়নি। পরের দিন সকালে অ্যান্ডি সেই ব্যাংকে যায় যেখানে নর্টনের কালো টাকা রাখা হয়। এই টাকা এমন একজনের নামে যে এই পৃথিবীতে নেই। এছাড়াও অ্যান্ডির কাছে সেই ব্যক্তির সমস্ত নথিপত্র ছিল, তাই সে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নেয়। এর মানে হলো যে অ্যান্ডি শুধু মুক্ত নয়, সে খুব ধনী। অ্যান্ডির কাছে নর্টনের সমস্ত কালো টাকা, চিঠি ও নথি রয়েছে, যা সে সংবাদপত্রতে পাঠায়। পরের দিন সকালে এই খবর পত্রিকায় প্রকাশিত হয়। সেই পত্রিকা নর্টন দেখে এবং সে তার লকারটি খুলে। তার নথিপত্রের জায়গায় বাইবেল থাকে। প্রথম পৃষ্ঠায় লেখা ছিল আপনি ঠিক বলেছেন, এর মধ্যে মুক্তি রয়েছে। এবং আরেক পৃষ্ঠা উল্টালে সে দেখে সেইখানে একটি হাতুড়ি মাপে বইটি কাটা। আসলে অ্যান্ডি পৃষ্ঠাটিকে হাতুড়ি আকারে কেটে সেই জায়গায় হাতুড়ি লুকিয়ে রাখে এবং আজ থেকে 20 বছর আগে যখন নর্টন তার সেলে গিয়েছিল, তখন তিনি অ্যান্ডির হাত থেকে বাইবেলটি নিয়েছিল। সেই সময় হাতুড়িটি বইতেই ছিল। এখন নর্টনের পুরো সত্য জানাজানি হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করার আগে নর্টন নিজেকে গুলি করে এবং সে মারা যায়। জেলের কয়েদিরা অ্যান্ডিকে খুব মিস করে। কিছুদিন পর রেডকে ডাকা হয় এবং তাকে জিজ্ঞেস করে যে 40 বছর হয়েছে, এখন তুমি কি ভালো হয়েছ? এবার রেড সঠিক উত্তর দেয় এবং সে জেল থেকে বের হয়। রেড সরকার থেকে একটি গড় এবং একটি চাকরি পায়, কিন্তু তার বাইরে ভালো লাগে না, কারণ তিনি তার জীবনে 40 বছর জেলে কাটিয়েছে। রেড সেই ঘরে থাকে যেখানে বুকস ছিল এবং সে আত্মহত্যা করেছিল। রেড বুকসের মতো আত্মহত্যা করতে চায়,
তখনই অ্যান্ডির সাথে করা তার ওয়াদার কথা মনে পড়ে এবং তিনি সেখানে যান যেখানে পাথরের দেওয়াল ও একটি বড় গাছ ছিল এবং সেখানে সে একটি কালো পাথর দেখতে পায়। যখন সে সেই কালো পাথরটি তুলে নেয় তখন তার নিচে একটি বক্স থাকে। সেই বক্সের ভিতরে কিছু টাকা এবং একটি চিঠি পায়। এই চিঠিটি অ্যান্ডি তার জন্য রেখেছিল। এই চিঠিতে লেখা আছে জেলে যে জায়গাটির কথা বলেছি তার নাম মনে আছে? তারপর রেড বলে ইসলাতে, সে বলে তুমি এই জায়গায় আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এরপরে বুকস যেখানে নাম লিখেছিল তার পাশে রেড তার নাম লিখে এবং সে যাওয়ার জন্য রওনা দেয়। রেড সেই জায়গায় পৌঁছে যায় এবং যখন সে সমুদ্রের তীরে যায় সে দেখে অ্যান্ডি নৌকায় বসে তার নৌকা ঠিক করছে। এই জায়গাটির কথা অ্যান্ডি রেডকে আগে বলেছে, যা একটি স্বপ্নের মতো। অ্যান্ডি রেডকে দেখে জড়িয়ে ধরে। আর এখানেই শেষ হয় এই মুভিটির গল্প। তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।